ফেনীর দাগুন ভূঁইয়া উপজেলার জাইলসকর ইউনিয়নের নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদিনের মতো স্কুলে এসেছে প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী মিফতাহুল মালিহা আফরা। ৫ বছরের ছোট্ট আফরা স্কুলে সবার প্রিয় ছিল। বাবা মায়ের আদরের দুলালি ছিল আফরা। কিন্তু কে জানতে তার জন্য ওই দিনটি ছিল নির্মমতার শেষ দিন, হায়নার ছোবলে রক্তমাখা শেষ বিদায়ের দিন। আফরা স্থানীয় বক্সোয়ালী ভূঁইয়া বাড়ির ওসমান গনির মেয়ে। তাকে ২০২২ সালের ২৫ জুন পাশবিক নির্যাতনের পর হত্যা করেছে স্থানীয় বখাটে যুবক আনোয়ার হোসেন স্বপন। পরে সে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। স্বপন জাইলসকর ইউনিয়নের নেয়াজপুর এলাকার মৃত কবির আহম্মদের ছেলে। তার চাচা ইসমাইল হোসেন জানান, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আর আফরা আমার বাতিজি ছিল। ওই দিন সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পরে আমার বাতিজিটা নাকি প্রস্রাব করতে এখানে বাইরে ছিল। বাইরে হওয়ার পরে ওই এই পুকুরের জানে স্বপন ছিল, এখানে মাছ দিতেছে, এখান দিয়ে পানি যাতায়াত করে। ওই জায়গা দিয়ে দেখছি, দেখার পরে আমার বাতিজি প্রস্রাব করতে বসছে তখন ওই দেখছি, দেখার পরে ও এখান থেকে আসি আমার বাতিজিটাতে মুখ সাবির ধরে টেনে এদিকে নিয়ে আসে। ধরার মুখ সাবি যখন ধরে তখন আমার বাতি যখন ছাড়াছাড়ি করে তখন তোর মাথাটা ওয়ালের সাথে একটা বাড়ি খায়। বাড়ি খাওয়ার পরে আমার বাতিটা প্রচণ্ড ব্যথায় মানে করতেছে। এরপরে তাড়াতাড়ি টানে নিয়ে আসছে এখানে আনার পরে এই করি গাছটার নিচে আমার বাতিটাতে নির্মমভাবে সে শারীরিকভাবে টর্চারিং করি, বিভিন্নভাবে টর্চারিং করি। এখানে সে বাতিটারে মরা পর্যন্ত এখানেই নিশ্চিত করার এক পর্যায়ে যখন দেখছে যে না এরে মনে করেন কি প্রথমে বলছে যে কি এই সারে দিয়েছিল, সারে দেওয়ার পরে আমার বাড়িতে বলছে বাড়িতে যাই, এটা আমার বাইরে পরে বলবো চিনি কথাটা যে এমনি এমনি। হেটা তো চিনে, কারণ হে সবসময় হের আগের দিনও কিন্তু হে আমাদের ঘরে গেছে। পরবর্তীতে যখন হের নাম বলছে যে হে বলে দিব তখন কি করছে পরে এর মেমোতে রিকশন না, এটা তো আর বাসে রাখা যাইতো না। তখন হে নির্মমভাবে ওই করি গাছের সাথে ওয়ালের সাথে প্রচণ্ড বাড়ি দিয়েছে। প্রচণ্ড বৃষ্টি অসীমের বৃষ্টি ছিল তখন। এই একবার করি গাছের সাথে একবার ওই যে ওয়ালের সাথে এরকম করে বাড়ি দেওয়ার পরে এক ফেরত যায়। পরে হে চিন্তা করছে যে কি ওই যে একটা পুরাতন একটা কবরের মানে ওই এখানে দেখছে যে ভাঙা কবর ছিল কিনা, ওই ভাঙা কবর খুঁজে দেখছে যে ওখানে একটা কবর মাঝে দিয়ে এই মাটি চাপা দিয়ে দিব। এই মুহূর্তে বৃষ্টি তো প্রচুর ছিল, তখন খোঁজার জন্য একটা লাঠি খোঁজাখুঁজি করতেছে চতুর্দিকে। যারা দেখছে তারা বলছে যে লাঠি খোঁজাখুঁজি এক পর্যায়ে দেখছে যে কি বৃষ্টিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে তার মানে তো রিক্সা এখন তো লোকজন চলে আসবো বা আশপাশের লোকজন চলে আসবো। তখন সে কী করছে এবারে ওই যে এখান থেকে গাছের থেকে কিছু আগাছা লতা ছিল ওইগুলা একবার ফেসাই এখান থেকে রানে নিয়ে এটা ভালো করে বাঁচছে। আমাদের এক পর্যায়ে সে মানে যাতে করে কোনো কারণে যদি বাঁচি থাকে যে যদি উঠি না উঠতে পারে এই জন্য এখান থেকে ঘাড়ের সাথে এটা লতাটা বাঁধি রানের সাথে ফেসাইছে। আবার এখান থেকে আনি আবার এখানে ফেসাইছে। পরে ওই কী করছে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আশপাশের কিছু লোকজন চলে আসে। এক পর্যায়ে কী করছে ওইখানে একটা করি গাছ আছে, ওই করি গাছের দুই পাশে ছিপায় ওরা নিয়ে এমনভাবে বসাই দিয়েছে যে এখান থেকে সবসময় মনে করেন দিনের বেলা রাত্রেবেলা ওদের শিয়াল বাঙালি এগুলা চলাচল করে। এর মেমোরিতে ঢুকছে তো এর মাটিতে এখানে দিতে পারে না, মাটি চাপাটা দিতে পারে না, এখানে রাখলে কেউ এখানে আসতো না। এক পর্যায়ে হয়তো এখানে শিয়াল বাঙাল তার শরীরের মধ্যে রক্ত আছে, দেখবো এটাতে ছিঁড়ে খেয়ে ফেলবো। ওই চিন্তা ভাবনা করে ওইখানে গাছের আড়ালে রাখি, সেইখান থেকে চলে যায়। যাওয়ার সময় কিন্তু কিছু লোকে দেখছে, অনেকগুলো লোকে দেখছে। দেখার পরে ওরা মানে বলনো এই কথাটা। এক পর্যায়ে যখন এখানে রাখে চলে যায়, এর মধ্যে স্কুলটা ছুটি দিয়ে দেয়। ছুটি দেওয়ার পর এক পর্যায়ে আমরা খোঁজাখুঁজি করতেছি যে আমার বাড়িতে তো আসে না, পড়ে গেছে। শিক্ষকেরা বলতেছে কি ও তো বাড়িতে চলে গেছে, কিন্তু ওর বই এখানে রয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব রয়ে গেছে, এ নাই। পরে এক পর্যায়ে খোঁজাখুঁজি করতে সবার দিকে শুনছি কেউ বলতেছে দেখানো। পরবর্তীতে আমরা শিক্ষকেরা নিয়ে বা এলাকার লোকজন নিয়ে চৌধুরীকে খোঁজাখুঁজি করতেছি। আমি আবার আমার বাড়ির সামনে এখানে মসজিদের এখানে কাজ করতেছি। কাজ করতে পর্যায়ে বলতেছে কি আমার বাতিজিটা খুঁজে পাওয়া যান না। আমার বলছে তাড়াতাড়ি করে আমি আসলে এতক্ষণ সময় গেল, অত সে বাড়িতে আসেনো 11টা বাজে, কিন্তু সে বাইরে এখন 1টা বাজে, প্রায় 1:45 বাজে, কিন্তু এখন কিন্তু কোনো না। শিক্ষকেরও এর ব্যাগ ট্যাগ সব রয়ে গেছে, কিন্তু এই ব্যাপারে তেমন একটা করো না।
পরে আমরা যদি আমি এখান থেকে আসি তাড়াহুড়া করে আসার পরে এদিক থেকে 2-3 লোক পাঠাইছি। আমি এখান থেকে এসে আসার পরে 2জন লোক এখান থেকে যাওয়ার পরে দেখছে কি ওইখানে ব্যবস্থা করে দেখছে। দেখার পরে আমি এসে তার ওই ফরনের যে জামা ছিল ওই জামাটা একবারে ছিঁড়ে ফেলাইছে। ওই জামাটা দিয়ে এর মুখ সব ঢাকি রাখছে। আর ফ্যানটা লজ্জাস্থানের উপরে বসে ফালে রাখছে। আর ফাঁগুলো এরকম গোছাই এরকম করে ধুই সে চলে গেছে। পরবর্তী দেখে তো দেখলাম, দেখার পরে আমরা এসে আসা তো এই অবস্থা দেখি তো নিজেরা স্বাভাবিক নেই। যখন আমার বাতির প্রতি কী হয়েছে স্যার আমরা জানি না। এরপর খোঁজাখুঁজি করতে 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 মানে এরপরে ওই মেম্বার আসছে বা চেয়ারম্যান আসছে, সবাই আসছে। আসার পরে সেটা এগুলো ভালো করে যাচাই করতেছে বা আসছে কি হারানোর পর থেকে আমাদের ফ্যামিলি সবার অবস্থা একবারে শোচনীয়। এর মধ্যে আমার বড় ভাইটা ওই মেয়ে শোকে মেয়ে হারানোর পর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও কিন্তু তেমন কোনো সুরা হয় না। এর পর্যায়ে আমরা থানা শাস্তিটাও কিন্তু অনেক দিন পর্যন্ত পাই না। অনেক দিন থানা শাস্তিটা আটকানো ছিল। পরে আমরা যখন থানা শাস্তিটা পাওয়ার পরে যেদিন পাইছি ওই দিন থেকে আমাদেরকে পরের দিনে আমরা কোর্টে গেছি। ওইখানে সরকারি একজন উকিল ছিল, ওনার নাম রাব্বানি। উনি সরকারি উকিল ছিল। উনি বলতেছে কি যাওয়ার জন্য। পরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে বলতেছে হাজিরা ডেট আছে, বাস আছে, যারা সাক্ষী আছে তারা আসবো, এইভাবে সাক্ষীগুলো ইয়ে করবো, আপনারা আসবেন। তো আমরাও গেছি, ঠিক আছে। মোটামুটি আমি কয়েক ডেটে গেছি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওখানে যে সিস্টেম ওয়াতে আমরা বিচার পাওয়ার হলে তেমন কোনো ওয়ে দেখতেছি না। কারণ সরকারবাদী মামলা হয়েছে, অত সরকারি উকিল আছে। এরপরে এক একটা উকিলে আমাদের কাছে 5,000-10,000 টাকা চায়। প্রথম ডেটে অন্তত 10,000 টাকা চাইছে। না, আমার বাড়ির কাছে 10,000 টাকা দেওয়ার মতো এবিলিটি নেই, কারণ আমাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ। তাহলে আমরা যদি এই অবস্থার ভিতরেও থানা শাস্তিটা পাইতে অনেক লেট হয়েছে। যাও পাইছি তাও মামলার কার্যক্রম চালু হয়েছে, কিন্তু দেখা গেছে যে প্রত্যেক হাজিরাতে অনেক টাকা আমাদের কাছে চাইতেছে। তাহলে আমার বাইরে এমনি অবস্থা নাই। এরপরে মেয়ে হারানোর পরে আমার বাড়িটা একবারে হয়ে গেছে। এরপর আমার বাতি দিত চলে গেছে দুনিয়া থেকে। আমাদের ফ্যামিলি সবাই অবস্থা একবারে খারাপ। আর আমার ভাবি তো অবস্থা একবারে নাজেহাল, যে মা এখন কি করব। ধারে ধারে আমরা সবাই অনেক জায়গাতে গেছি, কিন্তু কোনো এর কোনো বিচারে দেখতেছি না। এক পর্যায়ে এই মামলাটা চলতেছে, বিভিন্ন হাজিরা ডেট পড়তেছে, আমরা যাইতেছি। এইভাবে আমাদের কাছ থেকে কিন্তু 2, 4, 5, 10,000 টাকা করে। তো শনিবার গত রবিবার আমার ভাইটা মারা গেছে। আমার ভাইটা মেয়ের শোকে একবারে কাতর হয়ে গেছে, কিন্তু আমরা এর কোনো বিচারে পাই না। নেয়াজপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা ইয়াসমিন জানান, আসলে কি বলবো, এটা আসলে দুঃখজনক ব্যাপার। আমরা চাই না যে আর কারো মার এভাবে বুক খালি হোক, এবং কি কোনো টিচারের এভাবে যে আমরা সব টিচার আমরা অসুস্থ হয়ে গেছে, আমাদের সব টিচার অসুস্থ হয়ে গেছে। আমরা চাই না আর কোনো স্কুল থেকে এভাবে কেউ হোক। আমরা সর্বোচ্চ শাস্তি চাই। খুনির যে খুন করছে আমাদের মেয়েটারে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। গত 17 মে শনিবার আফরার বাবা ওসমান গনি পরপারে পাড়ি জমান। মেয়ের জন্য আইনি লড়াই করতে করতে হয়রান হলেও দেখে যেতে পারেন নাই অপরাধীর বিচার। তার মৃত্যুর পর এখন মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পরিবার। তারা এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে উক্ত মামলার আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানির সাথে কথা হলে তিনি জানান, মামলাটির এখনও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। দ্রুত সাক্ষ্য শেষে মামলাটির বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। নেয়াজপুর স্কুলের সহকারী শিক্ষক ফাতেমা আরেফিন বলেন, ওয়াশরুমে যাবো, বলছে আমি একা যাবো। তো আমি বলতেছি দুষ্টামি করিও না, দুষ্টামি করলে আল্লাহ গুনাতে ম্যাডামের সাথে দুষ্টামি করে না। এবার এই কথা বলছে, বলছি যে না না ম্যাডাম সত্যি বলতেছি। আমি বলছি আচ্ছা যাও। এরপর আমার এমনি করে জড়াই দিলে আদর দিয়ে বের হয়ে গেছে। আমি তো এই স্মৃতিগুলো আমি ভুলতে পারি না। এইভাবে জড়াই ধরাটা মানে ওর মায়ের চাইতে ওর মায়ের কাছে কেমন লাগতেছে, আমি শিক্ষক হয়ে আমার কাছে কেমন লাগে, ওর মায়ের কাছে কেমন লাগতেছে। মানে আমার এই জিনিসটা আমি পুরো দম অসুস্থ হয়ে গেছি। ওর কথা চিন্তা করতে আমার কাছে মনে হয় যেন আমার সন্তান হারাই গেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই। ওই দিন ও অন্যের বাচ্চা হারায়নি, ওই দিন ওটা আমার সন্তান হারাইছে। আমি মনে করি ওই দিন ওটা আমার সন্তানে হারাইছে, অন্য কারণ নয়। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। ও আমার শিক্ষার্থী না, ও আমার সন্তান। একটা মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে, কত কষ্ট হয় ওই মায়ের। দুনিয়াতে আমার 3টা সন্তান হয়েছে, আমি জানি কতটা কষ্ট। তাহলে একটা সন্তান এত সুন্দর একটা প্রতিটা মায়ের কাছে তার সন্তানের সুন্দর, সে প্রতিবন্ধী হোক, সে আর এত সুন্দর একটা বাচ্চা,
এভাবে যে সে শেষ করছে, আমি তার বিচার চাই। আমি কোর্টেও গেছি, আমি ওইখানেও বলে আসছি, আমি তার বিচার চাই। সাক্ষী দিয়ে এসেছি। আমি বিচার চাই। ও আমার সন্তান, আমি আর কিছু বলতে চাই না। ও আমার সন্তান, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। জানি না, আমরা তো অনেক আগে গেছি, প্রায় গত বছর হতো ম্যাডাম, গত বছর ফেব্রুয়ারির দিকে আমরা গেছিলাম, কি জানি ইয়াতে গেছিলাম কোর্টে। হ্যাঁ, কোর্টে আমরা উপস্থিত ছিলাম। পুরুষ টিচার দুজন ছিলেন, ওই যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক যিনি মারা গেছেন উনি গেছেন। তো ওনারা দুজনেই গেছেন, যাওয়ার পরে এরপর ওনারা থেকে বক্তব্য নিয়েছেন। তারপর জানি না আসলে। স্থানীয়দের দাবি, মেয়ের বাবা যদিও মেয়ে হত্যা ও ধর্ষণকারীর বিচার দেখে যেতে পারেন নাই, তার অসুস্থ মা যাতে বিচারটি দেখে যেতে পারেন এজন্য দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।